নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। বৃদ্ধ চোখের ইশারায় স্নিগ্ধাকে বসতে বললেন। স্নিগ্ধা কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে খাটের পাশে রাখা চেয়ারে বসে পড়ল। ঘরের ভেতর নেমে এলো চাপা গুমোট এক নিস্তব্ধতা। মনে হচ্ছে দেয়ালগুলো যেন নিঃশব্দে সব কিছু শুনছে। রিনি নিচু গলায় বলল, বাবা বাকশক্তি হারিয়েছেন। কথাটা শুনে স্নিগ্ধার বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কতদিন হলো? রিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বছর খানেক। স্ট্রোক হওয়ার পর থেকে বাবা আর কথা বলতে পারে না। হাঁটা চলাও বন্ধ হয়ে গেছে। হাত পা একেবারে অবশ। হুইল চেয়ারে করে কেবল ঘরের ভেতর বা সামনের বারান্দায় বসাই মাঝে মাঝে। তার ওপর ফুসফুসের সমস্যা হয়েছে। ডাক্তার কড়া নির্দেশ দিয়েছেন, সবসময় মাস্ক পরে থাকতে হবে। স্নিগ্ধা কিছুক্ষণ নীরবে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। দেহ এখনো চাদরে ঢাকা, তবু শুয়ে থাকা অবস্থাতেই বোঝা যাচ্ছে তিনি লম্বা গড়নের, স্বাস্থ্যও ভালো না। খুব মোটা বা একেবারে রোগা তা না। মুখের উপরিভাগ দেখে মনে হলো গায়ের রং ফর্সা। সুবীরের মতো বেটে বা ভারী নন তিনি। হঠাৎ বৃদ্ধ ধীরে পাশ ফিরলেন, দেওয়ালের দিকে মুখ করে আবার চুপচাপ শুয়ে রইলেন। স্নিগ্ধা অনুভব করল ছেলে হারানোর বেদনা তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। সে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, চল উনি বিশ্রাম নিন। দুজনে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এলো। করিডোরে হাঁটতে হাঁটতে স্নিগ্ধা জিজ্ঞেস করল, ওনার নাম কি? রিনি জবাব দিল, ধীরেন সেন। আর আমার শাশুড়ির নাম মোহনা সেন। স্নিগ্ধা বলল, তোদের বাড়িতে আর কে কে আছে? এখনো জানাই হলো না। এই তো আমরা স্বামী স্ত্রী, আমাদের মেয়ে বুলি, আমার শ্বশুর শাশুড়ি আর কাজের মেয়ে শ্রেয়া। আর গৌতম তো। রিনির চোখ দুটো ছলছল করে উঠল। তারা বারান্দায় এসে দাঁড়ালো। স্নিগ্ধা কৌতূহলী গলায় বলল, শ্রেয়াকে আমার নাবালিকা মনে হলো। রিনি তাড়াতাড়ি বলল, আরে না না, ওর বয়স 18 পেরিয়েছে। ওর বাবা মা কেউ নেই, গরিব মানুষ। এক কাকা কাকিমা আছে, কিন্তু ওদের নিজেদেরই ঠিকমতো খাওয়া জোটে না, তার ওপর ওকে দেখাশোনা করা সম্ভব ছিল না। ওদের বাড়ি কোথায় রে? স্নিগ্ধা আবার জানতে চাইল। অনেক দূরে, পূর্ব মেদিনীপুরের মোহনপুরে। স্নিগ্ধার কৌতূহল বেড়ে গেল। সে প্রশ্ন করল, ওখান থেকে ও এখানে এলো কিভাবে? রিনি কিছুক্ষণ চুপ থেকে বলল, 5-6 মাস আগে সুবীর একটা কাজে ওখানে গিয়েছিল। তখন শ্রেয়ার কাকার সাথে পরিচয় হয়েছিল। সেই কাকাই সুবীরকে অনুরোধ করেছিল মেয়েটাকে কাজে রাখতে। আমাদেরও তখন একজন লোক দরকার ছিল, তাই সুবীর ওকে নিয়ে আসে। তখন থেকে এখানেই আছে। তোর স্বামী কি করে রে? ব্যবসা করে। স্নিগ্ধা বলল, ও ঠিক আছে, সাবধানে থাকিস তোরা। আর তোর মেয়ের দিকে নজর রাখিস, ছোট তো, তার ওপর কথা বলতে পারে না। বলি কি জন্ম থেকেই বোবা? রিনি কাঁপা সুরে জবাব দিল, না রে, বছরখানেক আগে স্নায়বিক অসুখে ওর কথা বলার ক্ষমতা চলে গেছে। কথাটা শুনে স্নিগ্ধার মনটা হঠাৎ ভারী হয়ে উঠল। স্নিগ্ধা হঠাৎ জিজ্ঞাসা করল, তোদের বাড়িতে আর কেউ আছে? রিনি অবাক চোখে তাকালো। না তো। কেন এমন বলছিস কেন? স্নিগ্ধা একটু থেমে আবার বলল, কেউ বেড়াতে এসেছে, মা মেয়ে ভাড়া থাকছে কি? রিনি বিরক্ত গলায় বলল, না তো। এমন প্রশ্ন কেন করছিস? স্নিগ্ধা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, রাতে
হঠাৎই গেটের বাইরে ভেসে এলো দুপুরের মতো দম বন্ধ করা কাশির শব্দ। চমকে উঠল স্নিগ্ধা। কথাটা মাঝপথেই থেমে গেল। সে উৎকণ্ঠিত হয়ে গলায় জিজ্ঞাসা করল, কে কাশছে বলতো? রিনি নির্লিপ্তভাবে বলল, কই, কেউ না তো। আর কিছু না বলে স্নিগ্ধা দ্রুত বারান্দা থেকে নিচে নামতে শুরু করলো। রিনি ঠান্ডা গলায় পিছন থেকে বলে উঠল, তোর মানসিক সমস্যা হচ্ছে বুঝতে পারছি, ডাক্তার দেখিয়ে নিস। স্নিগ্ধা একবার পিছন ফিরে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। তাড়াতাড়ি সামনে ফিরে গেট ঠেলে বাইরে বেরিয়ে এলো। রাস্তার ধারে দাঁড়িয়ে চারিদিকে তাকালো সে। চারিদিক ফাঁকা, কেউ নেই, কাশির শব্দও নেই। রিনিদের বাড়ির উল্টো দিকে ছোট পাকা বাড়িটা নিচু পাঁচিল দিয়ে ঘেরা। স্নিগ্ধা ভাবল হয়তো ওখান থেকে এসেছে শব্দটা, তাই সে উঁচু হয়ে পাঁচিলের ওপাশে উঁকি দিল। কিন্তু না, সেখানে কাউকে দেখতে পেল না। অদ্ভুত খারাপ লাগার ভরে উঠল তার মন। সে ধীরে ধীরে নিজের বাড়ির দিকে হাঁটা দিল। বাড়িতে ঢুকে বারান্দায় উঠতেই হরিপদ জিজ্ঞাসা করল, সাপের খোলস বা সাপটাকে দেখতে পেলে মা? না হরি কাকা, ওখানে গিয়ে দেখি কিছুই নেই। ওদের বাড়ির চারপাশে কোথাও খুঁজে পেলাম না। স্নিগ্ধা কাশির শব্দের কথাটা আর তাকে বলল না। হরিপদ আর কথা বাড়ালো না। তবে স্নিগ্ধার সাপের ফোঁস শোনা, পাপোছে পড়া আর কার্নিসেজ খোলস ঝুলে থাকার ঘটনাগুলো তাকে বেশ চিন্তায় ফেলল। স্নিগ্ধা দোতলায় উঠতে উঠতে শুনল ফোন বাজছে। সে তাড়াহুড়ো করে ঘরে ঢুকে ফোনের স্ক্রিনে দেখল তার দিদি অরূপার নাম ভেসে উঠেছে। সে সঙ্গে সঙ্গেই ফোনটা কানে ধরল। কখন থেকে ফোন করছি, ধরছিস না কেন? অরূপার কণ্ঠে বিরক্তির সঙ্গে দুশ্চিন্তার সুর মিশে আছে। স্নিগ্ধা শান্ত গলায় বলল, ফোনটা উপরের ঘরে ছিল দিদি, আমি নিচে ছিলাম তাই শুনতে পাইনি। ও আচ্ছা, ঠিক আছে। কেমন আছিস তোরা? ভালো আছি সবাই। মাসিমা কেমন আছে রে? অরূপা এক মুহূর্ত চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো, মোটামুটি আছে, তবে খুব ভালো না। তোর গলাটা কেমন যেন লাগছে, বেশ ভারী শোনাচ্ছে। কিছু হয়েছে কি? না দিদি, কিছু হয়নি। সব ঠিক আছে তো? কিছু লুকোচ্ছিস না তো? তোকে আমি খুব ভালো চিনতে পারি, গলা শুনেই বুঝতে পারি তুই কেমন আছিস। স্নিগ্ধা একটু থেমে গেল। সাপের খোলস, ফোঁস শব্দ সব কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু মনে হলো অযথাই চিন্তা করবে দিদি। তাই নিজেকে সামলে নিয়ে বলল, না রে, কিচ্ছু হয়নি। আমি রবিবার তন্ময়কে নিয়ে মাসিমাকে দেখে আসব। জামাইবাবু কেমন আছে? ভালো আছে। ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে দিদি, রাখ। এই বলে ফোনটা কেটে দিল স্নিগ্ধা। এক অদ্ভুত খারাপ লাগায় ভরে উঠল মন। পর মুহূর্তেই পাশের জানালার দিকে চোখ গেল। কার্নিশে তাকালো। এখন আর সাপের খোলস নেই। কোথায় গেল সেটা? কে নিল? নাকি চোখের ভুল ছিল? বুকের ভেতর অস্বস্তি জমে উঠল। স্নিগ্ধা ধীরে জানলাটা বন্ধ করে দিল। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে ঠাকুর ঘরে গেল। সন্ধে দিয়ে বেরোলো ঠাকুর ঘর থেকে। ভুবনবাবু এসে বললেন, মা, কাজের লোকের খোঁজে গিয়েছিলাম। এক কাজের মহিলার সঙ্গে কথা হয়েছে, সে বলেছে সকালে এসে আবার কথা বলবে। ঠিক আছে কাকা। এই বলে স্নিগ্ধা রান্নাঘরের দিকে গেল। তার মুখে অদ্ভুত অন্ধকারের ছায়া খেলে গেল, যা ভুবনবাবুর চোখ এড়িয়ে গেল না। চায়ের জল বসিয়ে স্নিগ্ধা যেন হঠাৎ এক অদৃশ্য দেওয়ালের মধ্যে আটকে গেল। মনের মধ্যে ভেসে উঠল একটার পর একটা দৃশ্য। রিনি কাশির শব্দ শুনল না। দুপুরে কাকু আর হরিকাকাও কিছু শোনেনি, অথচ সে স্পষ্ট শুনেছিল যেন বুক ফেটে আসছে কারোর কাশি।
নরম পাপোচের ওপর পড়েছিল সে। পরক্ষণেই তা উধাও হয়ে গেল। জানালার কার্নিশে ঝুলতে থাকা খোলসটা কেমন যেন নড়ে উঠেছিল, অথচ হরিকাকার চোখে ধরা পড়ল না। মধ্যরাতে ভেসে আসা সেই মহিলার আর্তনাদ সবই যেন এক অদৃশ্য ছায়ার খেলা। স্নিগ্ধার মনে হচ্ছে এসব কি শুধু তার কানে আসছে? তবে কি সত্যি এখানে কোনো অশরীরী আত্মা বাসা বেঁধেছে? ভাবনায় তলিয়ে গেছে সে। ভুবনবাবু রান্নাঘরে ঢুকলেন। স্নিগ্ধা ভাবনায় এতটাই নিমগ্ন যে টেরই পেল না। চায়ের জল প্রায় শুকিয়ে গেছে। ভুবনবাবু এগিয়ে গিয়ে গ্যাসের আগুনটা কমিয়ে দিলেন। তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, কি ভাবছ মা? স্নিগ্ধা আচমকা চমকে উঠল। তার বুক ধরফর করে উঠল, যেন চারপাশেও কারোর অদৃশ্য দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে। ভুবনবাবুর চোখে মমতা থাকলেও দৃষ্টিটা যেন কেমন অনুসন্ধানী। স্নিগ্ধা জোর করে নিজেকে সামলে নিল। উত্তরের বদলে কেটলির দিকে তাকালো। দেখল জল প্রায় শুকিয়ে এসেছে। তাড়াতাড়ি আর একটু জল ঢেলে দিয়ে বলল, জলটা শুকিয়ে গিয়েছে কাকু, তুমি খাবার ঘরে গিয়ে বসো, আমি চা করে আনছি। তার গলায় যেন এক অদ্ভুত বিষণ্ণতা ভেসে উঠল। ভুবনবাবু ধীরে ধীরে বললেন, মা, তোমার চিন্তার কারণটা একবার খুলে বলো তো। স্নিগ্ধা মাথা নেড়ে বলল, কিছু না কাকু। ভুবনবাবুর কণ্ঠে দৃঢ়তা নামল। লুকিও না মা, তুমি কিছু ভাবছ, সেটা তোমার চোখে মুখেই লেখা। স্নিগ্ধা কিছুক্ষণ দ্বিধায় চুপ করে রইল। তারপর ধীরে ধীরে সব বলে গেল। রাতের অজানা নারী কণ্ঠের আর্তনাদ, যার কণ্ঠে স্পষ্ট ভেসে এসেছিল, আমার মেয়ের বড় বিপদ, আমার মেয়েকে বাঁচাও। রাতে মহিলার সাপ ধরে থাকার কথা, জানালার কার্নিশে ঝুলতে দেখা সাপের খোলস, পাপোশের অদ্ভুত উপস্থাপন এবং পর মুহূর্তেই অদৃশ্য হয়ে যাওয়া রিনির মেয়ের বুলির আঁকা ছবি, আর সেই ছবির সঙ্গে রিনিদের দোতলার জানালার কাঁচে দেখা দৃশ্যের আশ্চর্য মিল, আর বুলির অস্বাভাবিক আচরণ, তার আঁকার খাতার ছেঁড়া টুকরো পাওয়ার কথা। সব শুনে ভুবনবাবুর মুখ গম্ভীর হয়ে উঠল। চোখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। স্নিগ্ধা এদিকে চা তৈরি করে ফেলেছে। কেটলি থেকে কাপে চা ঢালতে ঢালতে সে বলল, কাকাবাবু, আমার মনে হচ্ছে এখানে কেউ আছে, মানে কোনো আত্মা। ভুবনবাবু ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, তোমার কথা শুনে আমারও তাই মনে হচ্ছে। কেউ যেন তোমার সাহায্য চাইছে, সেজন্যেই হয়তো এমন সব দেখিয়ে বা শুনিয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। রিনিদের দিকেই যে ঘটনাগুলো কেন্দ্রীভূত সেটা স্পষ্ট। এর মানে রিনিদের বাড়িতেই কিছু একটা গোলমাল আছে। কিন্তু কাকু, একটা জিনিস তোমায় বলি, আমি যখন দুপুরে রিনিকে বলছিলাম রাতে মহিলার হাতে সাপ ধরে থাকার ঘটনাটা, ঠিক তখনই হঠাৎ কাশির আওয়াজ এসেছিল, ঠিক আমাদের বাড়ির দিক থেকে। আবার বিকেলে আমি যখন রিনিকে বলতে যাচ্ছিলাম সেই নারী কণ্ঠের কথা, আমার মেয়ের বড় বিপদ, আমার মেয়েকে বাঁচাও, আমি তখন সবে বলছি রাতে, আর ঠিক তখনই রাস্তায় আবার কাশির আওয়াজ শুনেছিলাম। সে কিছুটা থেমে চোখ নামিয়ে বলল, কাকু, আমার মনে হচ্ছে কেউ, হয়তো কোনো অশরীরী আত্মা, চায় না আমি এসব কথা রিনিকে বলি। হয়তো সেই আত্মাই। হঠাৎ তার মনে পড়ল রিনিদের গেটের কথা। বিস্ময় বলে উঠল, আমি যখন রিনিদের বাড়ি যাই তখন গেটটা না আপনা আপনি খুলে যায়, অথচ শ্রেয়া বলল
গেট সে ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। তাহলে ওই আত্মাই হয়তো। স্নিগ্ধা কেঁপে উঠল। ভুবনবাবু স্নিগ্ধার কাঁধে আলতো করে হাত রেখে নরম গলায় বললেন, যে পাপোশের ঘটনাটা বললে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি পড়ে গিয়ে দেখলে নিচে একটা নরম পাপোশ পড়ে আছে, অথচ ওখানে পাপোশ থাকার কথা নয়। আর পর মুহূর্তেই দেখলে পাপোশটা উধাও। মানে কেউ যেন ইচ্ছে করেই তোমার নিচে সেটা এনে ফেলেছিল, যাতে তুমি চোট না পাও। এর থেকে একটা বিষয় স্পষ্ট, এই আত্মাটা হিংস্র নয়, বরং সে তোমাকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করছে। স্নিগ্ধার চোখ স্থির হয়ে গেল। তার মন ছুটে গেল অতীতের এক ভয়াল মুহূর্তে। সে আস্তে আস্তে বলল, কাকু, পল্লবীর কথা মনে পড়ে গেল। একদিন বিক্রমভিলার মন্দিরের বাইরে সেই তান্ত্রিকের বশীভূত আত্মা যখন আমাকে আছাড় মেরে ফেলে দিয়েছিল, আমি একেবারে অচৈতন্য হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখেছিলাম আমি নরম ঘাসের ওপর পড়েছিলাম। পরে বুঝেছিলাম পল্লবীর আত্মাই তখন আমি পড়ে যাওয়ার আগের মুহূর্তে এই ঘাস আমার নিচে ফেলেছিল, যাতে আমি আঘাত না পাই। স্নিগ্ধার গলা কেঁপে উঠল, চোখ ছলছল করে উঠল। ভুবনবাবুর চোখ দুটো ছলছল করে উঠল। তিনি স্নিগ্ধার দিকে স্নেহে তাকিয়ে রইলেন। স্নিগ্ধা নিজেকে একটু সামলে নিয়ে বলল, কিন্তু কাকু, সাপের ব্যাপারটা তো এখনও আমি কিছু বুঝতে পারছি না। সাপ দেখছি কেন? ভুবনবাবু বললেন, এর পেছনেও নিশ্চয়ই কিছু কারণ আছে। হয়তো সেই আত্মা কিছু বোঝাতে চাইছে, কিন্তু তুমি এখনও পুরোটা ধরতে পারছো না। রান্নাঘরটা নিস্তব্ধ। রাতের স্তব্ধতা যেন কথোপকথনের ভার মাথায় করে বইছে। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলেন। চায়ের কাপ থেকে ধোঁয়া ধীরে ধীরে উঠে যাচ্ছে, আর স্নিগ্ধার মনে একের পর এক প্রশ্ন জমে উঠছে, যার কোনো উত্তর এখনও তার জানা নেই। হঠাৎ রান্নাঘরে হরিপদ ঢুকে পড়ল। চা হয়েছে মা? জিজ্ঞাসা করল সে। ভুবনবাবু বললেন, হ্যাঁ, দাদাকে দিয়ায়। তন্ময় ফিরেছে? হঠাৎ বাইরে বাইকের শব্দ শোনা গেল। বড় খোকা এসেছে, এই বলে হরিপদ তাড়াতাড়ি গেট খুলতে গেল। ভুবনবাবু স্নিগ্ধাকে বললেন, তন্ময় এসেছে। মা, তুমি যাও, আমি দাদাকে চা দিয়ে আসছি। স্নিগ্ধা বলল, আমি দিয়ে আসি না। ভুবনবাবু হেসে বললেন, না মা, ছেলেটা সারাদিন কাজ করে ফিরেছে, ওর কাছে যাও, আমরা নিয়ে খাবো। স্নিগ্ধা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। হরিপদ চাবি নিয়ে গেট খুলল। তন্ময় বাইক গ্যারেজে রেখে ঘরে ঢুকল। স্নিগ্ধা তার কাছে গিয়ে কাঁধের ব্যাগটা নিতে চাইল। তন্ময় বলল, থাক, নিতে হবে না। আরে দাও না, এই বলেই স্নিগ্ধা ব্যাগটা হাতে নিল। তন্ময় বাবা আর কাকুর শরীরের খোঁজ খবর নিয়ে নিল। তারপর ধীরে ধীরে স্নিগ্ধার সঙ্গে দোতলায় উঠে গেল নিজেদের ঘরে। ঘরে ঢুকেই স্নিগ্ধা ব্যাগটা নিঃশব্দের জায়গায় রেখে দিল। তন্ময় লক্ষ্য করল স্নিগ্ধার মুখটা গম্ভীর, চোখে মুখে যেন দিনের ক্লান্তি ছাপিয়ে উঠেছে একরকম নীরবতা। সে একটু এগিয়ে এসে স্নিগ্ধার চোখের দিকে তাকিয়ে বলল, মুখটা এত গন্ধকার লাগছে কেন? বুঝতে পারছি, খুব খাটুনি যাচ্ছে তোমার। স্নিগ্ধা মুখ ঘুরিয়ে বলল, না না, তেমন কিছু না। তন্ময় আলতো ভঙ্গিতে আবার বলল, তবুও চোখ বলে দিচ্ছে, কিছু একটা তো আছে। স্নিগ্ধা কিছু বলল না, একটা গামছা তার হাতে ধরিয়ে দিল, যেন নিজের অস্থিরতাকে নীরবে ঢেকে ফেলতে চাইছে। তন্ময় আর কিছু না বলে পোশাক পাল্টে নিল। তারপর বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে বেরিয়ে এলো। স্নিগ্ধা এগিয়ে গিয়ে পূর্ব দিকের জানালাটা খুলল। এখন আর তার সেই আগের মতো সাপের ভয় লাগছে না।
বাতাসের একটা হালকা ঠান্ডা আমেজ, চারপাশে সন্ধ্যার নিস্তব্ধতা। জানালার বাইরে চোখ রেখে স্নিগ্ধা একটানা তাকিয়ে রইল। কোথাও কি আবার দেখা দেবে সেই সাপের খোলস, অথবা অদৃশ্য আত্মা? তন্ময় পিছন থেকে এসে স্নিগ্ধাকে আলতো করে জড়িয়ে ধরল। চমকে উঠে স্নিগ্ধা বলল, এই কি করছো? চলো চা খেতে যাই। তন্ময় একটুখানি দুষ্টু হাসি দিয়ে তার হাতটা ধরল। স্নিগ্ধা লজ্জা পেয়ে একটু গুটিয়ে গেল। কণ্ঠে হালকা কাঁপুনিয়ে নিয়ে বলল, হাত ছাড়ো, নিচে চলো। তন্ময় শান্ত গলায় বলল, অফিসে কাজের ফাঁকে তোমায় খুব মনে পড়ছিল। স্নিগ্ধা শুধু বলল, তাই? তন্ময় বলল, এই বলে তন্ময় আরও শক্ত করে স্নিগ্ধার হাতটা ধরল, যেন এই মুহূর্তটাকে সহজে ছেড়ে দিতে চায় না। স্নিগ্ধা লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি খেলে গেল। একটু পরে দুজনে একসাথে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। সিঁড়ির মাঝপথে স্নিগ্ধা ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি বাবার ঘরে যাও, আমি চা নিয়ে আসছি। তন্ময় হেসে মাথা ঝাঁকালো, যেন বুঝে নিয়েছে এটাই তার স্নিগ্ধা। সে হালকা পায়ে বাবার ঘরের দিকে এগিয়ে গেল, আর স্নিগ্ধা একটু থেমে রান্নাঘরের দিকে হাঁটা দিল। মনটা এখন অনেকটাই হালকা। স্নিগ্ধা রান্নাঘরে গিয়ে দেখল ভুবনবাবু ফ্লাক্সে চা ভরে রেখে গেছেন। সে কাপে চা ঢেলে সুরেনবাবুর ঘরে গিয়ে তন্ময়কে দিল। তারপর আবার রান্নাঘরে ফিরে এসে বসে পড়ল আটার বাটির সামনে। সে জলে আঙুল ডুবিয়ে ধীরে ধীরে আটা মাখতে লাগলো। আটা মাখতে মাখতে হঠাৎ তার চোখ চলে গেল পূর্ব দিকের জানালার দিকে, আর সে যা দেখল তাতে মুহূর্তেই দম বন্ধ হয়ে এলো। আঙুলগুলো থমকে গেল, একটুও নড়ল না। রান্নাঘরের পূর্ব দিকের জানালার কাঁচের ওপারে যেন অন্য এক জগৎ। সেখানে একটি রক্ত লাল ছবি ফুটে উঠেছে, একটি ছোট্ট মেয়ের অবয়ব। তাকে ঘিরে পেঁচিয়ে ধরছে অসংখ্য কালো হাত। সেই হাতগুলো জীবন্ত সাপের মতো তার শরীর বেয়ে ওপরে উঠছে। মেয়েটির ত্বক যেন ছিঁড়ে যাচ্ছে সেই নির্মম স্পর্শে। মেয়েটির চোখ দুটো যন্ত্রণায় বিস্ফারিত, তার সারা শরীর রক্তে রাঙা। মুখটা স্পষ্ট নয়, কিন্তু দেখা যাচ্ছে তার ত্বক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। সেই রক্ত কাঁচের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে, যেন কেউ সযত্নে ছবিটা এঁকে দিয়েছে। মেয়েটি কোনো শব্দ করতে পারছে না, কারণ তার গলা থেকে এক দলা কালো রক্ত বেরিয়ে আসছে, যেন তার আর্তনাদও চাপা পড়ে গেছে। স্নিগ্ধা প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে নিজেকে সামলে নিল। সে বুঝতে পারছে এই দৃশ্য কোনো ভয় দেখানোর জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আর্তি, এক নীরব আকুতি। সে সাহস সঞ্চয় করে ফিসফিস করে বলল, কে তুমি? কি চাও? এসব আমাকে দেখাচ্ছ কেন? স্নিগ্ধার প্রশ্ন শেষ হতে না হতেই রান্নাঘরের দরজায় হালকা শব্দ হলো। স্নিগ্ধা চমকে দরজার দিকে তাকালো, দেখল হরিপদ এসেছে। সেই মুহূর্তে জানালার দৃশ্যটা উধাও হয়ে গেল। কাঁচের ওপর লেগে থাকা ফোঁটা ফোঁটা রক্ত গলে মিশে গেল। স্নিগ্ধা এবার জানালার দিকে তাকিয়ে কিছু দেখতে পেল না। সে বুঝতে পারল কিছু একটা বলা হচ্ছিল, কিন্তু তা শেষ হলো না। স্নিগ্ধাকে জানালার দিকে উদ্বিগ্ন আর ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হরিপদ জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? আবার কিছু শুনলে বা দেখলে? স্নিগ্ধার বুক ধুকপুক করছে। সে কিছু না বলে মন খারাপ করে আবার আটা মাখতে শুরু করলো। হরিপদ তার মুখের দিকে তাকিয়ে বলল,
সরো মা, আমি মেখে দিচ্ছি। স্নিগ্ধা ধীরে ধীরে বলল, না হরি কাকা, তুমি যাও, আমি সব কাজ করে নেব। হরিপদ আর কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। সে বুঝতে পারল স্নিগ্ধার মন ভালো নেই। ঘরের ভেতরে এখন সব স্বাভাবিক, অথচ স্নিগ্ধার মনের কোণে জমে আছে এক অচেনা কুয়াশা। স্নিগ্ধার দরজার দিকে তাকিয়ে দেখল হরিকাকা চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তার পায়ের শব্দ ধীরে ধীরে সরে গিয়ে নিঃশব্দে মিলিয়ে গেল। স্নিগ্ধা ধীরে ধীরে দরজাটা টেনে বন্ধ করল। পূর্ব দিকের জানালার দিকে ফিরে তাকালো। গলার স্বর খুব বেশি জোরালো নয়, কিন্তু তাতে আছে এক ধরনের জিজ্ঞাসা। কে তুমি? দেখা দাও, কি চাও তুমি? এক মুহূর্তের জন্য ঘরের ভেতরে শব্দ থেমে গেল। কোনো উত্তর এলো না। জানালার ওপাশে শুধু অন্ধকার আর রাতের নীরবতা। স্নিগ্ধার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। তার মন যেন আরও ভারী হয়ে উঠল। একটা চিনচিনে অস্থিরতা ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। সে ধীরে ধীরে গ্যাসের একপাশে হাঁড়ি বসিয়ে ভাত বসালো। হাতটা যেন অভ্যস্ত গতিতে চলছে, কিন্তু মন পড়ে আছে জানালার দিকে। কখনো চোখ তুলে তাকাচ্ছে, জানালার কাছে কিছু ছায়া ফুটে উঠছে কিনা সে খেয়াল করছে বারবার, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। এবার সে রুটি বেলতে শুরু করলো। একটা, দুটো, চারটে। হাত চললেও মন যেন অচেনা প্রশ্নে আটকে আছে। ভাত নামিয়ে নিল সে। তারপর ডাল, সবজি, আলু ভাজা একে একে সব রান্না শেষ করল। ঘরের ভেতরে গন্ধে ভরে উঠেছে গরম ভাতের ধোঁয়া, ভাজা আলুর গন্ধ, ঘির গন্ধে যেন পরিবেশ একটু নরম হয়ে উঠল। তবু জানলার ওপাশে কিছু ধরা দিল না। সব রান্না শেষে সে খাওয়ার ঘরে সবার জন্য খাবার সাজিয়ে রাখল। টেবিলে থালা, বাটি, গ্লাস সব কিছু গুছিয়ে নিয়ে একবার চারপাশটা দেখে নিল। তারপর খাওয়ার জন্য সবাইকে শান্ত গলায় ডাকল, খেতে এসো সবাই। একে একে সবাই এসে খাওয়ার টেবিলে বসল। সুরেনবাবু, ভুবনবাবু, হরিপদ, তন্ময়। ঘরটা হঠাৎ যেন গুঞ্জন ভরা হয়ে উঠল। কথাবার্তা, হাসি ঠাট্টা সব মিলিয়ে পরিবেশটা মধুর। স্নিগ্ধা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে। কারোর থালায় আরেকটু ডাল দিচ্ছে, কারোর প্লেটে আলু ভাজা বাড়িয়ে দিচ্ছে। এই সময় ভুবনবাবু চামচ নামিয়ে মুখ তুলে বললেন, তুমিও বসো মা, সবাই মিলে একসাথে খেলে তবেই তো স্বাদ আসে। স্নিগ্ধা হেসে মাথা নাড়ল। তন্ময়ের পাশে সে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, পরে খেয়ে নেব কাকু, আগে আপনাদের পরিবেশনটা করে নিই। ভুবনবাবু আরও কিছু বলতে যাচ্ছেন, কিন্তু তার আগেই তন্ময় একটু চুপচাপ ভঙ্গিতে বলল, বসো না এবার, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাটলে আমাদেরও ভালো লাগবে না। এই বলে সে আলতো করে স্নিগ্ধার হাত ধরল। স্নিগ্ধা চমকে তাকালো। কিছু বলার আগেই তন্ময় তাকে পাশের খালি চেয়ারে বসিয়ে দিল। স্নিগ্ধার মুখে একরকম অপ্রস্তুত লজ্জা ফুটে উঠল। মুখটা লালচে হয়ে গেল। সে চোখ নামিয়ে নিল। সুরেনবাবু আর ভুবনবাবু মনে মনে খুশি হয়ে মাথা নিচু করে খেতে লাগলেন। হরিপদ উঠে স্নিগ্ধার দিকে এগিয়ে এলো। ভাতের হাঁড়ি হাতে নিয়ে বলল, মা, তোমার প্লেটে ভাতটা আমি বেড়ে দিই। স্নিগ্ধা তাড়াতাড়ি বলল, না হরি কাকা, তুমি বসো, আমি নিয়ে নিচ্ছি। হরিপদ হালকা গলায় বলল, তুমি তো এতক্ষণ ধরে সবার যত্ন করলে, আমি একটু দিই না তোমার প্লেটে ভাতটা বেড়ে, আমারও তো মন চায়। স্নিগ্ধা একটু লাজুকভাবে মাথা নিচু করল, মুখে হালকা হাসি। পাশ থেকে সুরেনবাবু স্নিগ্ধাকে বললেন, সব সময় সবাইকে খাইয়ে তবেই নিজের খাওয়ার কথা ভাববে, খিদে পেলে খেতে হবে না। তন্ময় চুপচাপ স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। চোখে একরকম প্রশ্রয়, কৃতজ্ঞতা আর কিছু অনুচ্চারিত কথা।
বাইরে রাত বেড়ে চলল। চারপাশে এক নিঃসঙ্গ নিস্তরতা, নীরবতা। সেই নীরবতার মাঝেও ঘরের ভেতরে জমে উঠেছে এক টুকরো পূর্ণতা, একরাশ শান্তি আর ভালোবাসার উষ্ণ আলো। খাওয়া দাওয়ার পর স্নিগ্ধা রান্নাঘরটা গুছিয়ে রাখছে। তার মুখ গম্ভীর। হঠাৎ ভুবনবাবু তার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কি ভাবছো মা? স্নিগ্ধা রান্নাঘরে কাঁচে ফুটে ওঠার ঘটনাটা তাকে বলল। ভুবনবাবু গলা নিচু, কিন্তু সুরটায় এক ধরনের দৃঢ়তা। তিনি বললেন, গভীর রাতে যদি কিছু দেখো বা শোনো, যদি কেউ বলে আমার মেয়েকে বাঁচাও, তাহলে ভয় পেও না, বরং তার কাছে সব জানতে চাইবে কেন সে তোমার সঙ্গে এমন করছে, কে সে, কি চায়, কোথায় আছে তার মেয়ে, তোমাকে দিয়ে কিভাবে সে তার মেয়েকে বাঁচাতে চায়। প্রয়োজনে আমাকে ডাকবে। স্নিগ্ধা ভুবনবাবুর চোখের দিকে তাকালো, তারপর নিশ্চিন্ত ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রাতে সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। স্নিগ্ধাও দোতলায় নিজেদের ঘরে এসে পূর্ব পাশের জানলাটা খুলে পর্দা কিছুটা সরিয়ে দিল, যাতে ঘরের ভেতর থেকেও বাইরের অন্ধকার কিছুটা দেখা যায়। তন্ময় শুয়ে পড়ল। স্নিগ্ধাও লাইট নিভিয়ে তার পাশে শুয়ে পড়ল। চারপাশ ঢেকে আছে ঘন অন্ধকারে। দূরে কোথাও মাঝে মধ্যে কুকুরের ডাকে রাতের নিস্তব্ধতা খানিকটা চঞ্চল হয়ে উঠছে, আর মাঝে মাঝে ভেসে আসছে একা একটা গাড়ির হর্ন। নরম, অস্পষ্ট, তবু যেন সে শব্দ রাতের শরীর চিরে যাওয়ার চেষ্টা করে চলেছে। জানলার ওপার থেকে গাছের পাতায় হালকা হাওয়ার স্পর্শে একটা ঝিরঝিরে শব্দ ভেসে আসছে। নির্জন ঘরের নিস্তব্ধতায় যেন এক অদ্ভুত অস্বস্তি বুনে দিচ্ছে সেই শব্দ। তন্ময় আলতো করে স্নিগ্ধাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল, কিন্তু স্নিগ্ধার চোখে ঘুম নেই। সে চুপচাপ কান পেতে আছে, কোথাও কোনো ফোঁসফোঁস শব্দ আসে কি না, আবার যদি ভেসে আসে সেই হৃদয় বিদারক আর্তনাদ, আমার মেয়ের বড় বিপদ, আমার মেয়েকে বাঁচাও। রাত আরও গভীর হলো। চারপাশ এখন সম্পূর্ণ নিস্তব্ধ। হঠাৎ পূর্ব দিকের জানালা দিয়ে এক ঝাপটা হাওয়া ঘরের ভেতর ঢুকে পড়ল। সে হাওয়া ঠান্ডা নয়, বরফ শীতল। স্নিগ্ধার শরীর হিম হয়ে গেল। এক ঝটকায় সোজা হয়ে বসল সে। তন্ময় পাশেই ঘুমাচ্ছে। নিস্তব্ধ নিঃশ্বাসের ওঠানামা। স্নিগ্ধা ধীরে ধীরে পা নামিয়ে এগিয়ে গেল জানালার কাছে। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2-এর 13 to 15 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।